আসসালামু আলাইকুম। শুরু করছে মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ২৭। খাদে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়িটির পানে তাকিয়ে হাসে। ক্লান্ত সেই হাসি চোখে মুখে না বলা তীব্র ব্যথা ফুটে ওঠে। চোখের কোণে পানিটুকু গড়িয়ে পড়ার আগেই হাত দিয়ে মুছে ফেলে। পাশ কাটিয়ে গাড়ি নিতে চলে যায়। প্রহীলের SMS পেয়ে রিহান সাগর চিন্তিত হয়ে লোকেশন ট্র্যাক করে পৌঁছায়। আশেপাশে ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ফোনে লোকেশন খাদে দেখাচ্ছে। রিহান সাগর কেঁপে উঠেছে। কি হচ্ছে এখানে? কিছু বুঝতে পারছে না। তাদের মাথার একটাই কথা, বস কোথায়? এরই মধ্যে পুলিশ ও প্রহীলের লোকজন খোঁজাখুঁজি করছে। রিয়ান কাঁপা কাঁপা গলায় বলে, বস শুনতে পাচ্ছেন? কোথায় আপনি? কোনো সাড়া শব্দ নেই। কেমন একটা গোলাকে ধাঁধার মতো লাগছে সবকিছু। রিহান ঢোক গিলে দৃষ্টি তার খাদে পড়ে থাকা গাড়িটির পানে। আনিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তবে মনটা কেমন কু ডাকছে। মনে হচ্ছে কোথাও একটা ঠিক নেই। তার খুব কাছের কিছু একটা হারিয়ে যাচ্ছে। সোহেলকে ফোন করতে গিয়েও করে না। যদি কাজের ডিস্টার্ব হয়ে রেগে যায়। চিন্তায় চিন্তায় গ্রাম হয়ে যাচ্ছে। চারপাশের লোক খুঁজতে, কিন্তু কোথাও প্রহীলের ছিটেফোঁটাও পাচ্ছে না। এর মধ্যেই প্রহীলের পোষা কুকুর লাগিয়ে দেয়। খাদের একটু নিচে গিয়ে এই কুকুরটি ঘেউ ঘেউ করে ডাকে। সবাই সেদিকে তাকায়। খাদের শুকনো পাতার মধ্যে কিছু একটা সাথে লেগে আছে। সবাই দ্রুত প্রহীলের উপর আনার ব্যবস্থা করে। রিহান প্লাস চেক করে, বেঁচে আছে। তবে নিঃশ্বাস নিতে গতি চলেছে। অ্যাম্বুলেন্স আসতে প্রহীলকে ইমার্জেন্সিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ইয়াং আজ মহা খুশি। এই খুশির মাঝেও তার খারাপ লাগছে। সে পারলেও নিজের মাঝে খুশিটা ফুটিয়ে তুলতে পারছে না। এর কারণ তার জানা নাই। আনমনেই নিজেকে নিজে প্রশ্ন করে, মৃত্যু দিয়ে যদি শত্রুকে কমে তাহলে মানুষ না পেয়ে কেন দুঃখ দুঃখে মরে যায় আমরা? চাইলে মানুষ ভালো থাকতে পারে, আপনজন ছাড়া একটা বাঁচতে পারি না। ইয়াং এর চোখের থেকে অনবরত পানি পড়ছে। চাইলেও সে এই পানি মুঠো আনতে পারছে না। রিয়ান সাগরের উদ্দেশ্য চিন্তিত হয়ে বলে, বাসায় গিয়ে ম্যামকে নিয়ে আস। তবে স্যার যে অ্যাক্সিডেন্ট করেছে এটা ভুলেও বলবি না। সাগর দ্রুত তার সাথে মাথা নেড়ে সম্পত্তি দেয়। হাসপাতাল থেকে বেরিয়ে 30 মিনিটের রাস্তা 20 মিনিটে ড্রাইভ করে বাসায় এসে মেয়েটকে জিজ্ঞেস করতেই, ম্যাম কোথায়? রুমে ডাকো। মেয়েটের কথা শুনে আনিয়াকে ডেকে আনে। আনিয়াকে প্রশ্নবোধক চোখে বলে, কি হয়েছে ভাইয়া? সাগর ঢোক গিলে ম্যাকি হাসে, ঠোঁটে ফুলিয়েই বলে, ম্যাম আপনি ঠিক আছেন তো? আনিয়া অবাক হয়ে তাকায়। সে তো দিব্যি ঠিক আছে। তাহলে সামনে আসা চুলগুলো কানের পিছে গুজে বলে, আমি তো ঠিক আছি ভাইয়া। কিছু কি হয়েছে? সাগর দুধু খেয়ে মাথা নেড়ে কিছু হয়নি। হাত ঘড়ির দিকে তাকিয়ে 12টা 50 সময় দেখে বলে, ম্যাম আপনি স্যারের পছন্দ মতো সুন্দর করে সেজেগুজে আসুন। তবে মনে রাখবেন, যত যাই হোক না কেন কান্না করা যাবে না। আনিয়া কপাল কুঁচকে তাকিয়ে আছে। এই ছেলে কি পাগল হয়ে গেল নাকি? আনিয়া আরো একবার পর্যবেক্ষণ করে উপরে চলে যায়। প্রহীলের অপারেশন থিয়েটার আলো এখনো জ্বলজ্বল করছে। ভয়ের কারণে হাত পা কাঁপছে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রিহান। তার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, ডাক্তার এখনো বের হচ্ছে না কেন? তার ভাবনার মাঝে অপারেশন থিয়েটারের মধ্যে সাদা অ্যাপ্রন পরা মধ্যবিত্ত ডাক্তার বেরিয়ে আসে। রিহান ডাক্তারের কাছে গিয়ে বলে, বস কেমন আছে স্যার? উনি ঠিক আছে? মাঝবয়সী ডাক্তারটি মুখ কালো হয়ে যায়। নিচু কণ্ঠেই বলে, দেখুন অপারেশন সাকসেসফুল। কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হবে। তবে কথায় মাঝপথেই থেমে যায়। রিহান ফের প্রশ্ন করে, তবে কি ডাক্তার? পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। অ্যাক্সিডেন্টের দরুন মাথায় অনেকটা আঘাতপ্রাপ্ত, তাই কোমায় চলে যাবার সম্ভাবনা 30%। কথা শেষ হতেই পাশ কাটিয়ে চলে যায় ডাক্তার। ঢোক গিলে রিহান 2 হাত মাথা চুলকে ধরে চোখ বন্ধ করে চেয়ারে বসে পড়ে। আনিয়া সুন্দর দেখে একটা পিঙ্ক কালারের মধ্যে স্ট্রং বসো কাজ করা শাড়ি পরে, হাতে নর্মাল চুড়ি দিয়ে হালকা হালকা পাতলা সাজগোজ করে। তবে সারা মুখশ্রী স্নিগ্ধ, চিত্রার ছাপ স্পষ্ট। সাগর আনিয়াকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে আনিয়া বেশ কয়েকবার জিজ্ঞেসও করেছে তারা কোথায় যাচ্ছে, তবে সাগর কিছু বলেনি। হসপিটালের সামনে গাড়ি পার্কিং করতে দেখে আনিয়া বুকের ভিতর ছ্যাদ করে উঠে। সময় ব্যয় না করে প্রশ্ন করে, হসপিটালে আমরা কি করছি ভাইয়া? ঘোড়া দৌড়াতে আসছে মনে মনে কথাগুলো বলে। সাগর উপরে কিছু বলে না। ভিতরে যেতে বলে। সামনে পাহাড় বাড়াচ্ছে। যত ভিতরে ঢুকছে তত আনিয়ার বুক হৃদস্পন্দন বাড়তে থাকে। প্রহীলকে কেবিনে দেওয়া হয়েছে, তবে এখনও বিপদের আশঙ্কা মুক্ত নয়।
24 ঘন্টার আগে জ্ঞান না ফিরলে হয়তো কোমায় চলে যাবে বলে জানায় ডাক্তার। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, লম্বা তর্জনা দেহটা বেডে প্রাণহীন পড়ে আছে। মাথার, বুক ও হাত পায়ে সাদা ব্যান্ডেজ করা, চুপসে যাওয়া মুখে শুয়ে আছে। রুহেল, রিহান কেবিলের বাইরে হাঁটাচলা করছে। সাগর আনিয়াকে এইদিকে আসতে আসতে দেখে চোখ মুখে শক্ত করে দাঁড়ায়। আনিয়া দরজার কাছে এসে রিহানের উদ্দেশ্যে বাঁকা চোখে তাকিয়ে প্রশ্নবোধক কণ্ঠে বলে, আমরা এখানে কেন? ভাইয়া আর হসপিটালে বাকে? রিহান চুপ করে আছে। কি বলবে এখন? আনিয়া রিহানকে ডেকে কেবিনের ভেতরে প্রবেশ করে বেডের দিকে চোখ পড়তেই মুহূর্তে যেন পা জোড়া থমকে যায়। পূর্বের কৃত মনেই পড়তে দৌড়ে যায় প্রহেলের প্রশস্ত বুকে, আছড়ে পড়ে, দুই হাতে পেটের কাছে অংশ চেপে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। ক্ষণে ক্ষণে তার কান্নার বেগ বাড়তে থাকে। বাইরে থেকে আতঙ্কিত হয়ে নার্সরা ছুটে আসে, আনায়াকে ছাড়ানোর চেষ্টা করে। আর ইউ ম্যাড, কি করছেন? উনার থেকে দূরে শুনুন। আনেয়া হিতাহিত জ্ঞানশূন্য হয়ে করে বসে এক অপ্রত্যাশিত কাজ। নার্সটির গলা চেপে হিসফিসিয়ে বলে, তোদের নোংরা হাতের স্পর্শ দিবি না আমার ট্যাটুওয়ালাকে। আমি দূরে যাব না, কাছে আসলে মেরে দেবো, একদম মেরে দেবো বলেই দেওয়ালের উপর ধাক্কা মারে, যার দরুন নার্সরা মাথা ফেটে গেল, রক্ত পড়তেই থাকে। রিহান অবস্থা খারাপ হতে দেখে দ্রুততর সঙ্গে আনিয়াকে সরাতে বলে, প্লিজ ম্যাম শান্ত হন, এখানে ঝামেলা মানে স্যারের অবস্থা আরও খারাপ হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আনিয়া একসময় জবরদস্তি করতে থাকে। জ্ঞান হারিয়ে ঢলে পড়ে রিহানের বুকে। রিহান তপ্ত নিঃশ্বাস ফেলে আনিয়াকে কোলে তুলে পাশের কেবিনে ঘুমের ইঞ্জেকশন পুশ করে শুয়ে দেয়। সময় পেরিয়ে যায়। সকালের মিষ্টি রোদ ও মিষ্টির পাখির কিচিরমিচির শব্দে বাধাই ফেলে। ধরণীর বুকে কালো অন্ধকার হাতছানি। ছোট শহরটা মানুষের আনাগোনা মুখরিত কুয়াশায় পড়ছে। সবাই শীতের পাঁচ পেঁচিয়ে রাস্তায় পাশে টঙের দোকানে দাঁড়িয়ে তৃপ্তি নিয়ে চায়ের কাপে চুমুক বসাচ্ছে। কেউ বা ধূমপান করছে। নজমা বেগম ও রফিক সাহেব প্রহীলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালের আসে। নাজমা বেগম ধীরগতিতে প্রহীলের বেডের কাছে গিয়ে বসে, কপালে আসা চুলগুলো সরিয়ে চুমু খায়। এই ছেলেটাকে দেখলে তার বড্ড আদর পাই। কি মায়াবী মুখশ্রী এই যে! জেগে থাকলে হয়তো এই সময় নাজমা বেগমকে দেখলে খুশিতে নিজের অজান্তেই আম্মু বলে চেঁচিয়ে উঠত। প্রহীলের জ্ঞান ফিরেছে। 30 মিনিট হবে। আনিয়া জ্ঞান ফিরতে চারপাশ পর্যবেক্ষণ করে। সে এখন কোথায়? সে তো প্রহীলের কেবিনে ছিল। পূর্বের ভুলে যাওয়া বিষয়টি তাৎক্ষণিক মনে পড়তেই মুড়িয়ে উঠে হাতে লাগা সেলাইনের নল ছিঁড়ে ফেলায়। হাতের ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। ধুম করে বুকের ওপর কিছু আছড়ে পড়ার ব্যথায় মুখ কুচকে দাঁতে দাঁত চেপে ধরে প্রহেল। আনিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রহেল এক হাত কোনো রকমে আনিয়ার পিঠের উপর দিয়ে বলে, কান্না করে না। কি হয়েছে? দেখো আমি একদম ঠিক আছি, প্লিজ কান্না থামাও। আনিয়া তবুও ফুপিয়ে উঠেছে, যার দরুন আনিয়ার শরীর ও প্রহেল পেঁচিয়ে ধরা শরীর কেঁপে উঠছে। প্রহেল আবারও নরম কণ্ঠেই বলে, দেখো ছোট ফ্লাওয়ার, তুমি কি কান্না অফ করবে? আনিয়া প্রহেলের বুক থেকে মুখ তুলে সারা মুখে অজস্র চুমু খেতে খেতে থাকে। তার মাঝে কেবিনে প্রবেশ করতে করতে রফিক সাহেব নাক মুচকুচকেই বলে, বেয়াদব ছেলে, আমার মেয়েকে কাঁদাচ্ছ কেন? প্রহেল বিরক্তিকর এই শ্বশুর নামের ভিলেনটার উপর যে প্রচণ্ড বিরক্ত। মুখ বাঁকিয়েই বলে, ভুল দেখছেন শ্বশুরাব্বা, আপনার মেয়ে তার ছোট্ট জামাইয়ের জন্য কাঁদছে। রফিক সাহেব আর কিছু বলে না। তবে এই ছোট জামাইটা আবার কে? প্রহেল আনিয়াকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বলে, ছোট জামাইয়ের জন্য তো এত কষ্ট, তোমার যে চোখের পানিতে হাসপাতাল ভাসিয়ে দিচ্ছ। আনিয়া প্রহেলের খোলা বুকে চুমু খেয়ে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দেয়। দেখে গাড়ি চালাবেন তো অ্যাক্সিডেন্ট হলো কি করে? হুশ, এসব কথা বাদ দাও, আমি ঠিক আছি। বেশ ব্যথা লেগেছে? আনিয়ার কথায় প্রহেল দুঃখিত দুঃখিত কণ্ঠেই বলে, তোমার ছোট জামাইয়ের লাগেনি, কিন্তু আমার অনেক লেগেছে। ছোট ফ্লাওয়ার, চেক করবে? এই ছোট জামাইটা আবার কে? আমার কোনো জামাই নেই, আপনি আমার জামাই। প্রহেল হাসে। আনিয়ার কানের কাছে মুখ নিয়ে লতিতেই ঠোঁট ছুঁয়ে একই স্বরেই বলে, যেটা তোমার দুই ফ্রন্ট সামলাতে আমার 8 ইঞ্চির সয়াবিন, যেটা সেটাই আমার ছোট জামাই, বুঝলে?